54 বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা, এটাই আসল ঘোষণা, এটাই আসল রাজনীতি। কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং 54 বছরে যে ঘোষণা আসেনি, এমনকি জুলাই আগস্ট বিপ্লবেও যে ঘোষণা আসেনি, এবার সেই ঘোষণা এসেছে। এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকিলাব মঞ্চ, এনসিপি, জামাত, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান থেকে শুরু করে সবাই এক্সেপ্ট বিএনপি। সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 সিলেদার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। যদি না জানে কারা ঢাকা আকাশনে প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো রাখা সত্যি কি? এই সংস্থা দুইটা প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত। এরা কিছুই করতে পারবে না। একজন অবসরপ্রাপ্ত র্যাবের ভাই বলল তথ্য দিল যে হাদিবের উপর অ্যাটাক হবে। অবসরপ্রাপ্ত একজন র্যাব যদি তথ্য দিতে পারে, বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা কেন তথ্য দিতে পারবে না? ওরা সবই জানে কিন্তু বলে নাই। না বলার বিচার হবে একদিন ভাই। আপনি সরকারে আছেন, আপনি যদি তাদেরকে খুঁজে না বের করতে পারেন, তাহলে দায়ভার তো আপনাকে নিতে হবে। গত 4 দিন ধরে বাংলাদেশের 10 থেকে 11 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে হচ্ছে গোয়েন্দা বাহিনী দুইটা আসামি ধরতে পারে না। মানে দুইটা ইঁদুর ধরার জন্য 10 লক্ষ বিড়াল নিয়োজিত। দে স্টিল ক্যান নট ডু দ্যাট। তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে। এই হচ্ছে আমাদের বাস্তবতা। তাহলে সরকারের কাজটা কি? এই সমস্ত বিড়াল পালার দরকার নাই তো। আপনারা 10,000 বাঘ পালেন যারা এই আসামিদের ধরতে পারবে। আসামি গুলি করে পার পাওয়া যাবে, 2 দিন পর পরই মানুষ খুন করে ফেলবে, অথচ আপনাদের কোনো দায় থাকবে না। আপনারা পাবলিকের টাকায় চলবেন, খাইবেন, আরামসে বউ পোলাবেন নিয়ে বিদেশে ঘুরবেন। টোটালি আনইথিক্যাল। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে। সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কিলিং মিশনে থাকা প্রধান 2 সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উর্ফে রাহুল ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে হবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দিন। বাংলাদেশ দেখে নাও, এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে গালা ছড়াছড়ি করতেছে না, আর কেউ কাউকে দেখতে গালিগালাজ করতেছে না। জাতি প্রশ্নের সবাই এক হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না, তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। হাদির বাড়ি ঘর থেকে ছেলে দিবে, পারলে করিস। আমাদের কমরেডদেরকে হাত দিলে একেবারে টুঙ্গি ফেলা ঘুরে দিব একেবারে। আমি হুদাই আওয়াজ দিতেছি না, বারবার করতেছি, বারবার সতর্ক করতেছি। যখন কামটা করবো তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই, কয়ে দিতেছি। এই জায়গাটা নোট নিয়ে রাখেন, দরকার হলে ক্লিপ বেনে রাখেন। আমি যে আগে কয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি, দেখাতে পারবেন না। এবার যেটা ঘটেছে, কি ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুস ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে। ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে, সবাই এসেছে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে। সরকারের দপ্তরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে? প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধীদের খুনিদের ফেরত না দেয়। কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে। ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে, হাইকমিশনারকে। ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব। এই ঘোষণা 54 বছরে হয়নি। ভারতের দাসত্ব আর একটু মানব না। ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই। এই ঘোষণা 54 বছরে সবাই মিলে কখনো দেয়নি, বিচ্ছিন্নভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে। কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে। অতীতে এই ঘটনা কখনো ঘটে। এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দল জামাত ইসলাম। আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম সবাই একযোগে, এবং কথার ধরনগুলো দেখেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে সরকারের পরামর্শে, যদি সরকারের দালাল উপদেষ্টা আছে তারা আবার ভারতের দালাল, কিন্তু ওভারঅল এই বিপ্লবের পক্ষের এই সরকার, জুলাইয়ের সরকার, তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন যে ভারতের দাসত্ব মানব না, কূটনৈতিক সম্পর্ক থাকবে না, এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের সানে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এর আগে কন্ডিশনাল অনেক কথা বলতে আছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার মানবাধিকারকে বিশ্বাস করে না,
তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন, আমরাও বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দিব। এই যে বক্তব্য, এটা কার ক্ষেত্রে দেওয়া হয়? স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখা কোনো দেশের সাথে এ ধরনের বক্তব্য দেওয়া যায় না। এ ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধেরত শত্রু দেশের বিরুদ্ধেই দেওয়া যায়। অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোনো বন্ধু মনে করে না, শত্রু মনে করে যে বক্তব্য দেওয়া যায় সেই বক্তব্য দিয়েছে। মানে ভারত আমাদের শত্রু। 54 বছরে সবাই মিলে এরকম বক্তব্য দিতে পারেনি, আলাদাভাবে দুই একজন দিয়েছে। একদম ক্লিয়ার কথা, এবং এটা ফেয়ার এবং বৈধ। কেন বৈধ আমি আশিস দিই। এবং আবারও যে কথা বলছি, এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনুসের আয়োজিত প্রোগ্রামে রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, এটা অন্যায্য বক্তব্য। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি দাঁড়ায়? যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই, ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা, ভারত আমাদের শত্রু। কারণ হাসনাত নিজেই বলেছেন যারা বাংলাদেশের সার্বভৌমত্ব মানে না, তাদের সার্বভৌমত্ব আমরা কেন মানবো? তাদের সাথে তো খেলা হবেই। যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না, বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ করছে, তাদের সাথে আমরা আঙ্গুল চুষবো? টিট ফর ট্যাট। হাসনাতের বক্তব্য ঠিক। মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছেন। মাহফুজের বক্তব্য নিয়ে আমি সমালোচনা করেছি, কিন্তু আমি কি মাহফুজ বলছেন যে একটা লাশ পড়লে আরো কিন্তু লাশ নেব। এই যে লাশ নেব মানে বাইরের বদলে বাইর হবে। আওয়ামী লীগ এভাবে করবে, আমরা ওদেরকে পিটিয়ে হত্যা করবো, মব করবো। মাহফুজের বক্তব্যের অর্থ হচ্ছে এটা বিপ্লবী কথা। মাহফুজের অনেক সমালোচনা আছে, কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পদে নাই, ওই সরকারি সমালোচনা করবো না। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনারা দেখলেন ভারতের বিরুদ্ধে যে ভাষায়, এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা সফল হতে দেব না। এর মানে ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো। সাদিক ক্যাম্প বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয়। সাদিক ক্যাম্প তো জামাত, তাই জামাত কতটা সিরিয়াস বুঝতে পারছেন। তো দর্শক, মাহমুদুর রহমান বলেছেন হাদির রক্তের কসম, ভারতের সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। এই যে পুরো বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে ইউনুসের পরামর্শে, বাংলাদেশ জেগে উঠছে। ভারতকে এখন কঠিন চাপ দিবেন এগুলো দেখিয়ে ইউনুস। এটা ইউনুসের খেলার অংশ। এই খেলায় বিএনপি নাই। আমাদের এই যে ভারতের আমাদের মূল সমস্যাই তো ভারত। বাংলাদেশের রাজনীতির সকল সমস্যার গোড়া হচ্ছে ভারত। ভারত বাংলাদেশের রাজনীতির সব সমস্যার গোড়া। ভারত শরীফ ওসমান হাদিকে গুলি করিয়েছে, আবার সে হাদির গুলিকারীকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত ধরছে না, ধরবে না, ধরলে ফেরত দিবে না। অতএব ভারতের বিরুদ্ধে এই চূড়ান্ত ঘোষণাটা, 54 বছরে আমরা স্বাধীনতার স্বাদ সুফল ভোগ করতে পারিনি কেন? ভারতের ষড়যন্ত্রের কারণে। অতএব এখন জনগণ জেগে উঠেছে। কিন্তু মজার বিষয়, ভারতের বিরুদ্ধে এরকম চূড়ান্ত বার্তা দেওয়া হবে এটা আগেই টের পেয়েছে বিএনপি, যার ফলে বিএনপি সেখানে যায়নি। বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতা যায়নি। কে গিয়েছে আমি খুঁজেও পাইনি। যেহেতু বিএনপির উল্লেখ করার মতো পরিচিত কোনো নেতা যায়নি, এর অর্থ হচ্ছে যে বিএনপি সেখানে যায়নি। তার মানে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বিএনপি কার্যত একলা হয়ে গেল। কেন বিএনপি যায়নি? কারণ বিএনপি ভারতের দালাল। বিএনপি ভারতের বিরুদ্ধে কিছু বলা হবে ওই জায়গায় যেতে পারে না। ভারত হচ্ছে বিএনপির আব্বা। ভারত রাগ হয় এরকম কোনো কথা বলবেন। হাসিনার সংবিধানের বিরুদ্ধেই বলে না, হাসিনার রাষ্ট্রপতির বিরুদ্ধেই বলে না, তাহলে হাসিনার স্বামী ভারতের বিরুদ্ধে কি বলবে? বিএনপি পুরোপুরি এস্টাবলিশমেন্টে বিশ্বাস করে, কোনো সংস্কার চায় না, ভারতের দালালি করে। প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বলা হবে এই ভয়ে ওখানে যায়নি। অথচ কথা ছিল, ইউনুসের দরবারে কথা দিয়ে এসেছিল যে না সর্বদলীয় ঐক্যে আমরাও যাবো। এখানে সালাউদ্দিন আহমেদের মিনিমাম যাওয়া উচিত ছিল, অথবা মির্জা ফখরুলের। কেউ জানে মির্জা ফখরুল গেলে বা মির্জা আব্বাস গেলে হয়তো বা ধোলাই খেতেন, কারণ তারা ওসমান আদিকে চেনেন না এবং আরেকজনকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন। রুহুল কবির রিজভী গেলেও বিব্রত বোধ করতেন, কারণ রিজভী মিথ্যাচার করে পুলিশের ধমক খেয়েছে। এখানে সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন, কিন্তু যাননি। কেন যাননি? ওই যে এটা ভারত রাগ হবে। এর মানে আমাদের 54 বছরের যে মুক্তির লড়াই, ভারত থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে চাই, সেই জায়গায় বিএনপি নাই। শরীফ ওসমান হাদির এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল। এবং বিএনপি কার্যত জনগণের এই নতুন লড়াই থেকে ছিটকে পড়লো। বিএনপি একলা হয়ে গেল। বিএনপির শিক্ষা পাবে, শাস্তি পাবে বিএনপি। সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি মারাত্মক কথা বলেছেন। আমরা বিশ্বাস করি তিনি এটি অবশ্যই ভুল কথা বলেছেন। তিনি ভুল বলেছেন, তিনি সঠিক বলেন নাই। তিনি বলেছেন ওসমান হাদির উপরে হামলা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। এর আগেও আহসানুল্লাহ মাস্টারের উপরে হামলা করা হয়েছিল এবং তিনি নিহত হয়েছিলেন।
শাহ AMS কিবরিয়া, তার উপরে হামলা করা হয়েছিল, তিনিও নিহত হয়েছিলেন। এটা নিছক একটা নির্বুদ্ধিতার মতো কথা হয়েছে, বালখিল্যতা হয়েছে। এই মুহূর্তে, যে মুহূর্তে মাঠের উত্তপ্ত পরিবেশ, আমার মনে হয় নির্বাচন কমিশনের বর্তমান মাঠের যে পরিস্থিতি, মাঠ জরিপ, মাঠ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। আর তিনি তার এই ধারণাহীন অভিজ্ঞতার বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তার এই বক্তব্য প্রত্যাহার করবে। আমরাও বিশ্বাস করি এবং আহ্বান জানাই, অবশ্যই অতি দ্রুত সিসি এই বক্তব্যের ব্যাখ্যা দিবেন এবং তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, ওসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে এটি কেন বিচ্ছিন্ন নয়। যদিও নির্বাচন কমিশন এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমরা তো এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে পারি না। কারণ এই ঘটনার সাথে আমি কয়েকটা উদাহরণ দেবো, আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে কত বড় একটা র্যাকেট, কত বড় একটা গ্যাং এখানে জড়িত, আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু চিন্তা করুন তো, বর্তমান সময়ে ওসমান হাদির চেয়ে বড় দেশপ্রেমিক খুব কমই আছে না? রাষ্ট্রের সমস্ত কলকবজা ধরে নেড়ে দেয়া, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই কলকবজাগুলো ধরে ধরে দেখিয়ে দেয়া, এরকম লোকের প্রচন্ড অভাব। আর ওসমান হাদির অপরাধটাই এইটা, এটি তার উচিত হয় নাই। ঠিক এই অনুচিত কাজ করেছিলেন স্বাধীনতার পরে মেজর আব্দুল জলিল। তিনি যখন বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হলাম, আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ রচনা করব, কিন্তু আমাদের সেই উদ্দেশ্য ক্রমান্বয়ে ভারতের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, তখন তিনি বই লিখলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আর তার এই বই লেখার পরেই ভারত তৎকালীন তার আজ্ঞাবহ সরকার শেখ মুজিবের সরকারকে বলে দিলেন যে ওকে তাড়াতাড়ি হয় হত্যা করো, না হয় ওকে গ্রেপ্তার করো। স্বাধীন দেশের প্রথম মুক্তিযোদ্ধা যিনি জেলখানায় গেলেন তিনি মেজর আব্দুল জলিল। কি কারণে গেলেন? তাকে কিন্তু হত্যা করার কথা ছিল, কিন্তু তাকে হত্যা না করে তাকে আপাতত জেলখানায় পুরে ফেলা হলো, কারণ তার আগে জহির রায়হানকে গুম করে ফেলা হয়েছিল। ওই সময় জহির রায়হানের গুমকে ঘিরে তার কয়েকদিন আগে প্রচন্ড শোরগোল হলো, যার কারণে শেখ মুজিব ওই রিস্কটা নিতে যায় নাই। জহির রায়হানও কিন্তু এরকম, সে বুঝতে পেরেছিল যে ভারত আমাদের কি ক্ষতি করতে যাচ্ছে, আমরা কোন খপ্পরের ভিতরে এসে পড়লাম। আর সেটাই সে, তার কাছে এমন কিছু তথ্য হাতে এসেছিল, সেই তথ্য সে প্রকাশ করতে চেয়েছিল এবং সিনেমা বানাতে চেয়েছিল, যার কারণে তাকে গুম করে দেয়া হলো। আব্দুল জলিল তিনি হত্যার শিকার না হয়ে আপাতত তিনি জেলখানায় বন্দী হলেন। জহির রায়হান গুম হলো যে কারণে, মেজর আব্দুল জলিল জেলখানায় গেলেন যে কারণে, ঠিক সেই দেশপ্রেমিকতার পরিচয় দিতে গিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো চট্টগ্রামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অপরাধ ছিল? তার ঠিক সেই অপরাধ ছিল যে অপরাধ ছিল মেজর আব্দুল জলিলের, যে অপরাধ ছিল জহির রায়হানের। তিনি এদেশে ভারতীয় আধিপত্যবাদকে কখনো মেনে নেন নাই। তিনি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি কারো ডক্ট্রিন অনুযায়ী কাজ করতে রাজি হচ্ছিলেন না, তিনি অন্য কারো প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য রাজি হচ্ছিলেন না, তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। এটি ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় অপরাধ, তাকে নির্মমভাবে নিহতের শিকার হতে হলো। এরপরে আসলো আমাদের আবরার ফাহাদ, দীর্ঘ একটা গ্যাপ দিয়ে আবরার ফাহাদকে কেন হত্যা করা হলো? আবরার ফাহাদকে হত্যা করা হলো ঠিক ওই কারণে, ওই সিলসিলায় জহির রায়হান, মেজর আব্দুল জলিল এবং জিয়াউর রহমান, এই সিলসিলা ধরেই কিন্তু আবরার ফাহাদ সামনে অগ্রসর হচ্ছিলেন। তারা আবরার ফাহাদকেও ঠিক ওই তিনজনের পথ দেখিয়ে দিলেন। ওই সিলসিলার সর্বশেষ এসে দাঁড়ালো এখন পর্যন্ত আমাদের শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো? খুব বেশি আলোচনার দরকার নাই, খুব বেশি বুদ্ধিমান হবার দরকার নাই, খুব বেশি বুদ্ধিজীবী হবার দরকার নাই। বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ ওসমান হাদি, কারণ তারা বুঝতে পেরেছিলেন শরীফ ওসমান হাদি যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে, তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি 10টা বছর লাস্টিং করে বা 5টা বছর লাস্টিং করে, বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত 100 বছর পিছিয়ে যাবে। সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল, তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো। আর এই অমানুষগুলো, যাদের কাছে দেশের কোনো মূল্য নাই, সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড়, সেই টাকার বিনিময়ে এই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই যখন অবস্থা, তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়,
সব যেন নির্বিকার, তারা কিচ্ছু বোঝে না। বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে, জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে, অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে 12 ঘন্টা পরে অন্য দেশে চলে গেল। আর আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না? সব তারা জানে। এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে। জুলকারনাইন শাহের, আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন। ওই দিন তিনি বারবার কিন্তু 25-30টা পোস্ট দিয়েছেন। তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন, এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি। সেটি তিনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মেহের আফরোজ শাওন, এই লোকগুলো তারা উৎসব পালন করেছে। এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তো এরা পাবে। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন, হই হুল্লোড় করতেন, অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন। আনিস আলমগীরও একদিকে উসমান হাদি মৃত্যু পদযাত্রী, সে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর আনিস আলমগীর অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই, এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে। তার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর সাথে আরো যেগুলোর নাম বললাম এইগুলোও তারা উৎসব করেছে। উসমান হাদির এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, যাক হাদি গেছে, তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে, এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে। সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোসরেরা, পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত 2008 সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢোকানো হয়েছে, বিভিন্ন ক্যাডারে ঢোকানো হয়েছে, এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে, ব্লাড টেস্ট করে ঢোকানো। এরা কি একটাও বিদায় নিয়েছে? কেউ বিদায় নেয় নাই। সেনাবাহিনীতে, র্যাবে, ডিজিএফআইয়ে, বিজিবিতে কারা নিয়োগ পেয়েছে? রাষ্ট্রের যে সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখ হাসিনা 16 বছর ধরে? সাজিয়েছে একটার পর একটা, কাউকেই সেখান থেকে সরানো হয়নি। প্রত্যেকেই তার স্বস্থানে বসে আছে, কেউ কেউ বরং আরো উপরে উঠেছে। সুতরাং তারা কি বসে আছে সেখানে? তারা সুযোগের অপেক্ষায় আছে। এরকম আজকে উসমান হাদিকে সুযোগ পেয়েছে, সাইজ করে দিয়েছে। এরপরে আগামীকাল এই ফুয়াদ, এই সাদিক কায়েম, এরকম যারা দেশপ্রেমিকের পরিচয় দেবে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে, যারা তাদের প্রভুদের জন্য মাথা ব্যথার কারণ হবে, তাদেরকেই এরা সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরও বেশি শক্তিশালী। দেখেন, এতদিন আমরা ভারতের কথা বলতাম, ভারতীয় এমবেসির কথা বলতাম, এবং সেই ভারতীয় অপশক্তি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম। আর হাদি নেই, আজ আমরা বলেছি এমবেসি থাকতে দেব না, এমবেসি ঘেরাও হবে। আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া, সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে। শুধু সরকার ফর্মালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয়, এ কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে। এমনকি মাহফুজ আলম বলেন, সাদেক কাইয়ুম বলেন, শাহদিন বলেন, আপনার আসিফ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সব এক কাতারে চলে এসেছে। শুধুমাত্র ফ্যাসিবাদী মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত, যারা মৃত্যু নিয়ে উল্লাস করে, রক্ত দেখে আনন্দিত হয়, শেখ হাসিনার মতো, আনিস আলমগীরের মতো, মঞ্জুরুল আলম পান্নাদের মতো, তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে। হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত। এখানে ডিপ স্টেট জড়িত, এখানে প্রশাসনের লোক জড়িত, এখানে পুলিশের লোক জড়িত, এখানে বিএনপির লোক জড়িত, আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে। কারণ হাদি কি কাউকে মেরেছে? হাদি কারোর টাকা খেয়েছে? হাদি কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে? না। কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল, দ্য স্টেট ফিগার, কান্ট্রি ফিগার, যে ফিগারটা দেখলে ভয় পেত আপনার ডিপ স্টেটের লোকেরা, ওয়াকার ভয় পেত, যেটার চোখের সামনে আসলে ভারত ভয় পেত, এটা শোকের সামনে আসলে বিএনপি ভয় পেত, বিএনপির ভেতরে যারা ভারতপন্থী তারা ভয় পেত, তারাই দেখবেন হাদিকে গালি দিচ্ছে। সময় যত গড়াচ্ছে, শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই।
বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ ওসমান হাদী। কারণ তারা বুঝতে পেরেছিলেন শরীফ ওসমান হাদী যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে, তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি 10টা বছর লাস্টিং করে বা 5টা বছর লাস্টিং করে বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত 100 বছর পিছিয়ে যাবে। সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল, তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো। আর এই অমানুষগুলো যাদের কাছে দেশের কোনো মূল্য নাই, সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড়, সেই টাকার বিনিময়ে এই ছেলেটাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই যখন অবস্থা, তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সব যেন নির্বিকার, তারা কিচ্ছু বোঝে না। বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে, জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে, অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে 12 ঘন্টা পরে অন্য দেশে চলে গেল। আর আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না? সব তারা জানে। এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে। জুলকারনাইন শাহের, আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন। ওই দিন তিনি বারবার কিন্তু 25-30টা পোস্ট দিয়েছেন। তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন, এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি। সেটি তিনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মেহরাফরোজ শাওন, এই লোকগুলো তারা উৎসব পালন করেছে। এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তো এরা পাবে। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন, সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন, হই হুল্লোড় করতেন, অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন। আনিস আলমগীরও একদিকে ওসমান হাদী মৃত্যু পদযাত্রী, সে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর আনিস আলমগীর অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই, এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে। তার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর সাথে আরো যেগুলোর নাম বললাম, এইগুলোও তারা উৎসব করেছে। ওসমান হাদীর এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, যে যাক হাদী গেছে, তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে, এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে। সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোসরেরা, পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত 2008 সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢোকানো হয়েছে, বিভিন্ন ক্যাডারে ঢোকানো হয়েছে, এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে, ব্লাড টেস্ট করে ঢোকানো। এরা কি একটাও বিদায় নিয়েছে? কেউ বিদায় নেই নাই। সেনাবাহিনীতে, র্যাবে, ডিজিএফআই এ, বিজিবিতে কারা নিয়োগ পেয়েছে? রাষ্ট্রের যে সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখ হাসিনা 16 বছর ধরে? সাজিয়েছে একটার পর একটা, কাউকেই সেখান থেকে সরানো হয়নি। প্রত্যেকেই তার স্বস্থানে বসে আছে, কেউ কেউ বরং আরো উপরে উঠেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না, তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। কঠিন কথা বললেও কথাটার অর্থ এবং ব্যাখ্যা বোঝার পরে আপনার কাছে সহজ মনে হবে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চায়? বাংলাদেশের মানুষের ইমান, আকীদা, ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে কুপথে পরিচালনার জন্য তারা বাংলাদেশের ভিতরে একাধিক রাস্তা দিয়ে, বর্ডার দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাশিশ, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন মাদক প্রতিদিন ঢোকাচ্ছে, যাতে করে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাক। আর এই তরুণ তরুণীদের নষ্ট হওয়ার প্রতিবাদ যারা করবে তারা হবে সুসন্তান, আর যারা প্রতিবাদ না করবে তারাই বাংলাদেশের জারজ সন্তান। কারণ বাংলাদেশের তরুণ সমাজকে ইসলামের পথ থেকে, বাংলাদেশ প্রেমের পথ থেকে, বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে তুলে ধরার জন্য যারা কাজ করে, তাদেরকে নষ্ট করবে। আর আপনি মুখে কুলু লাগাই রাখবেন, আর আপনি পকেটে ভারতীয় মানি ঢুকিয়ে ব্যাংক, বিমা
ব্যবসা বাণিজ্যের মালিক হবেন, আপনি বাংলাদেশের সুসন্তান নাকি বাংলাদেশের জারজ সন্তান, এই কথা বলার আর এই কথা বোঝার জন্য আপনাকে সায়েন্স পড়তে হবে না, মেডিকেল পড়তে হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না। আপনার মেধা, যোগ্যতা আর নলেজ, বিবেককে প্রশ্ন করলে আমার একজন রিক্সা চালক ভাই আপনার চাইতে ভালো বুঝে। আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছেন না মাদ্রাসার ডিগ্রি নিয়েছেন সেটা বিষয় নয়। আমার ডিগ্রি ছাড়া আমার ধান খেতে যে কৃষক ভাইটা কাজ করে আপনার চাইতে মেধাবী, আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে দেশপ্রেমী, আপনার চাইতে ধার্মিক, আপনার চাইতে সে সৎ মানুষ। তাই সেই মানুষগুলা কি বলে, আমাদের কথাবার্তায় জবাবটা তারা কি দেয় এবং তাদের সাথে আমাদের কথার মিল হচ্ছে কিনা, কাজের মিল হচ্ছে কিনা, সেটাই আপনাদেরকে দেখতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে ডাকসু বিপি সাদিক কায়ুম। তারা হলো বাংলাদেশের গর্বিত সন্তান, বাংলাদেশের সাহসী সন্তান, হাদির উত্তরসূরি। আগামীর বাংলাদেশকে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের বুকে মাথা তুলে ধরার জন্য এরকম সাদিক কায়ুম প্রত্যেকটা মায়ের ঘরে যেদিন জন্ম নিবে সেদিন এই দেশ সোনার বাংলাদেশ হবে। হাদির মতন সন্তান যেই মায়ের ঘরে জন্ম নিবে সেই মা গর্বিত মা হবে। হাসনাত আব্দুল্লাহর মতন যেই বাবা এরকম সন্তান জন্ম দিবে সেরকম বাবা শুধুমাত্র একজন রাজমিস্ত্রির ছেলে নয়। হাসনাত আব্দুল্লাহ এদেশের গর্বিত প্রত্যেকটা মায়ের সন্তান। একজন রাজমিস্ত্রির বাবা যদি এরকম হাসনাত আব্দুল্লাহ জন্ম দিতে পারে, আপনি কোন কিসের কি ফালাইছেন? আপনার সন্তান বাংলাদেশের কোন কাজে লেগেছে? আপনি একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। হাসনাত আব্দুল্লাহর একটা পশমের সমান আপনার ছেলে বা মেয়ে হয়েছে কিনা, আপনি বানাতে পারছেন কিনা, এই চরিত্রের অধিকারী হতে পারছে কিনা, হাসনাত আব্দুল্লাহর মতো দেশপ্রেম আছে কিনা। আজকে হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে, যদি তোমরা সন্ত্রাসীদেরকে তোমাদের দেশে জায়গা দাও তাহলে তোমাদের 7 সিস্টারকে ভেঙে খান খান করে টুকরা টুকরা করে 60টি বানিয়ে দেব। এই কথা বলার জন্য কলিজা লাগে, সাহস লাগে, রক্ত লাগে। দূষিত রক্ত এই কথা বলতে পারবে না, কারণ আপনি তো একজন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। আপনার সন্তান এই কথা বলতে পারবে না, কারণ তাকে হারাম খাওয়াইয়া বড় করেছেন। এখন সে হারাম পথেই চলবে, সে হালাল আর সত্যের পথে আসতে পারবে না। আজকে ভারত বিরোধিতা নয়, আমরা সন্ত্রাসীদেরকে ভারত জায়গা দিয়েছে, এর বিরোধিতা করছি, এর জবাব চাচ্ছি। বাংলাদেশে খুন খারাপি করবে আর ভারতে গিয়ে আশ্রয় নিবে, এরকম ভারতীয় এম্বাসি বাংলাদেশে কোনো দরকার নাই। বাংলাদেশ থেকে এরকম এম্বাসি উঠিয়ে দিতে হবে, এরকম হাই কমিশনের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর এই অধিকার নাই যারা বলছে তারাই হলো বাংলাদেশের সোনার সন্তান। আর যারা এই কথার, এই তরুণদের সাথে একমত হতে পারছে না, তারাই বাংলাদেশের জারজ সন্তান। কেউ যদি কাউকে কোনো ব্যাপারে সন্দেহ করে, সে সেই সন্দেহের বহিঃপ্রকাশটা বিভিন্নভাবে করে। একটা প্রচলিত শব্দ আছে যে শব্দটা ইউজ করলে মানুষ বুঝে ফেলে যে এই তো সে আমাকে সন্দেহ করছে। যে শব্দটা হলো ডাল মে কুছ কালা হ্যায়। সুখের খবর হলো এই ফয়সালের যারা আত্মীয় স্বজন, ওয়াইফ সুমন্দি এবং ফয়সালের একটা গার্লফ্রেন্ড ছিল, সারা বহুত বড় লুচ্ছা রে ভাই, বউ রেখে আমার গার্লফ্রেন্ড রাখছে। চিন্তা করছেন? ওর গার্লফ্রেন্ড অ্যারেস্ট করছে। ওর বউ বলছে আমার এখানে থাকতো না, এই তো সকালে যেত থাকতো গার্লফ্রেন্ডের সাথে। ওইটাও ধরছে। তারপরে বর্ডার থেকে আরো দুজনকে ধরছে, এগুলো আপনারা জানেন। এখন পুলিশ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত আমরা ওই সায়ার বলুক আর শায়েরি বলুক আর শায়েরি করুক আর যাই করুক, যেই বলুক, আমরা এগুলো আমলে নেব না। কারণ কি, পুলিশের তথ্যটাই হবে আসল তথ্য। এবার আসেন, এই যে ছেলেটা চলে গেল, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। পুলিশের ব্যর্থতা, কেন ওই সময় ধরলো না, কেন তাকে তখন থেকে ফলো করলো না, এইগুলো আলোচনা থাকবে। এগুলো আলোচনা, পুলিশ ভালো কাজ করলে শুধু আমরা বলি এই তো দেখছেন পুলিশের কত বড় ক্ষমতা, ওই যে কোন বাড়ির একটা ফ্যামিলিকে মেরে ফেলছে, বাচ্চা এবং মাকে পুলিশ ধরে ফেলছে, সবাই এটা নিয়ে প্রশংসা করতেছে। আমি যেটা বুঝি সেটা এইখানে পুলিশের কোনো গাফিলতি নেই। পুলিশ কোনো নিউজ কনফার্মেশন না নিয়ে কথা বলে না। পুলিশ চেষ্টা করছে, ধরপাকড় চলছে, অনেকেই ধরপাকড় করেছে। সেই মোটরসাইকেলের মালিক থেকে শুরু করে যে ছেলেটি তার সাথে সেই ইনকিলাব সেন্টারে গিয়েছিল তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে মেসেজেস পাবে। এখন চলে গেছে কি দেশে আছে, এটা একমাত্র পুলিশই বলতে পারবে, একমাত্র সে জানে, মানে ফয়সাল জানে। এখানে ডালমে কুছ কালা করে মানুষের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছে। এই সন্দেহের আকার এমন হয়েছে যে এই হাদির ঘটনার পরে সন্দেহটা এত প্রকার হয়েছে মানুষের মধ্যে, অন্যান্য আরো সন্দেহ জাগতেছে যে এরপরে কাকে মারবে, এরপরে কাকে ধরবে, এরপরে কাকে শুট করবে। এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের স্থিতিশীলতায় একটা হুমকি আসছে। তার বড় প্রমাণ হলো আমেরিকা তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানরত যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তোমরা সাবধানে চলাফেরা করবে, অকারণে বাইরে যাবে না, মিছিল ফিছিল দেখলে সরে থাকবে। তাদের দেহে গড সিগন্যাল, তারা কিছু একটা খবর পেয়েছে। এরা যদি খবর না পায় কে পাবে ভাই? আমেরিকার মধ্যে একটা খবর ঢুকে গেছে যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়তো আরো হবে। মানে আমেরিকাও বুঝতেছে বাংলাদেশে ডালমে কুছ কালা হয়। এর জন্য আমেরিকা এই থ্রেন্ডিংটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমেরিকা যদি ভয় পায়, তার যত নাগরিক আছে তাদের প্রোটেকশনের জন্য তারা যদি আলামত দেখতে পায়, সে আলামত তো তা আমরাও বলি। বাংলাদেশের মানুষ এখন
এটা ভাববে